নমস্কার বন্ধুরা, আজ আমি দ্বাদশ শ্রেণীর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন প্রথম চ্যাপ্টার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন নিয়ে বিস্তারিত আলোচনা পরিবেশন করতে চলেছি। তাই অতি আকর্ষণীয় এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে একটি লাইক করে দিও এবং সম্ভব হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচ্য বিষয়ে। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি? লাভ ক্ষতির বন্টন। লাভ ক্ষতি বন্টন জিনিসটা কি? এক মালিকানা কাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য, কেন এটা করতে হবে, এর কি কি বিশেষত্ব আছে, এটা কি করলে কি হবে। প্রথমত, এটা কাকে বলে? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন কি? প্রফিট অ্যান্ড লস কথার অর্থ, অ্যাপ্রোপ্রিয়েশন কথার অর্থ হলো লাভ ক্ষতির বন্টন। প্রথম আগে উত্তরটা দিই, যেটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য। এটা এক মালিকানা কারবার, যারা অর্থাৎ যাদের একটা মাত্র যে কারবারে একজনই মেন থাকে, অর্থাৎ একজনই কারবারটাকে পরিচালনা করে। যেমন যে কোনো দোকানে যদি দেখা যায় যে একটা ব্যক্তিই পুরো কারবারটাকে পরিচালনা করা হচ্ছে, সেটা হচ্ছে এক মালিকানা কারবার। এবার যৌথ মূলধনী কারবার এবং অংশীদারি কারবার যেগুলো আছে সেগুলির ক্ষেত্রে এটি প্রযোজ্য। তো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন তাদের ক্ষেত্রে এটা করতে হয়, এটা কারণ নিট প্রফিটটা প্রথমে প্রফিট অ্যান্ড লস থেকে বার করতে হয়। সেই প্রফিটটাকে, সেটাই তার অরিজিনাল প্রফিট হচ্ছে না। প্রত্যেকে এবার কে কেমনভাবে টাকাটা পাবে, তার মধ্যে কেউ হয়তো বেশি কাজ করেছে, কেউ হয়তো কম কাজ করেছে, অর্থাৎ যে যার যেটা প্রাপ্য সেই প্রাপ্য টাকাটা দেওয়াই হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের কাজ। তো এই অ্যাপ্রোপ্রিয়েশনের বিশেষত্ব বলতে হচ্ছে এটাই যে এর দ্বারা একজন শ্রমিক বা একজন কর্মচারী তার সঠিক মুনাফা সে পায় প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের দ্বারা। তো এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অর্থাৎ লাভ ক্ষতির যে বন্টন, এটার কিছু বিশেষত্ব থাকে। সেই বিশেষত্বগুলি কি? এর একটা অংশীদারি চুক্তিপত্র করতে, সেটা মৌখিক হতে পারে অথবা লিখিত। লিখিতটা সব থেকে বেশি নিরাপদ, আর মৌখিকটা নিরাপদ ততটাও নয়। আচ্ছা, অংশীদারি কারবার, এই অংশীদারি চুক্তিপত্রটা তাহলে কি? এই অংশীদারি চুক্তিপত্রতে কি থাকে? যে চুক্তিপত্রের মধ্যে এই যে সমস্ত জিনিসগুলো বললাম, যে কেউ হয়তো একটা স্যালারি পাবে পার মান্থ একটা স্যালারি যদি কেউ পায়, তাহলে সেই যে স্যালারিটা পাবে তার একটা স্যালারি, একটা টাকা আছে। আচ্ছা, কেউ যদি বলে যে আমি এই যে কারবারটাকে পুরো পরিচালনা করব, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, তার একটা ক্লিনিং যে করছে তার জন্য সে একটা টাকার প্রাপ্য অধিকারী। একটা লোকের টাকা বাঁচাচ্ছে, তো সেই কাজটা করছে, তার জন্য তাকে একটা আলাদা পারিশ্রমিক দেওয়া হবে। মোদ্দা কথা হলো যে প্রফিটটাকে সবার মধ্যে যখন ভাগ করে দেওয়া হবে, সেটা যৌথ মূলধনী কারবার অথবা অংশীদারি কারবার, দুটোর মধ্যে যেটাতে হোক, যে কোনোটাতে এই যে ভাগ করে দেওয়া হয়, নিট প্রফিটটাকে যে অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, সেটাই হলো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তাহলে এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কি, মানে কিভাবে করব? যে সমস্ত খরচগুলো কারবারের ক্ষেত্রে অথবা, অর্থাৎ এটা অধিকাংশ শিক্ষকের এটা অ্যাভয়েড করে যায়, তো বলি যে সমস্ত খরচাগুলো, খরচা বলতে কাদের খরচা? আমার খরচা নয়, ব্যক্তিগত খরচা নয়, যেটা ওই কারবারের খরচা। অর্থাৎ কারবারের খরচা কি? যদি কেউ কাজ করে তাকে তাহলে তার প্রাপ্য মজুরি বা প্রাপ্য যে টাকাটা তাকে দিতে হবে, সেটা কারবারের কাছে একটা খরচ। এটা কারবারের কাছে একটা খরচ, যেটা সেই প্রতিষ্ঠানটার কাছে খরচ সেটা যাবে ডেবিট দিকে, আর যেটা সেই প্রতিষ্ঠানটার কাছে আয় সেটা যাবে ক্রেডিট দিকে। অর্থাৎ এবার কারবারের ক্ষেত্রে আয়, এবার এমন একটা উদাহরণ কি? একটা উদাহরণ হচ্ছে ড্রয়িংস। অর্থাৎ কোনো কারবার থেকে কেউ তার ব্যক্তিগত খরচার জন্য প্রত্যেক মাসে হয়তো 500 টাকা করে 600 টাকা করে তুলছে। তা সেই যে তুলছে টাকাটা, সেই 600 টাকা বা 500 টাকার যেটা তুলছে, সেটা কারবার দিচ্ছে এক্সট্রা টাইম। এবার সেখান থেকে তার আয়টা কি, যে এর উপর একটা ইন্টারেস্ট দিতে হবে, এটার উপর একটা ইন্টারেস্ট পে করতে হবে, মানে যে নিচ্ছে তাকে পে করতে হবে। তাহলে ইন্টারেস্টটা কারবারের কাছে একটা আয় হয়ে গেল। এবার যদি কাউকে স্যালারি দিতে হয়, তাহলে সেই স্যালারিটা কারবার কাছে একটা খরচ, তাহলে সেই জন্য সেটা ডেবিট দিকে চলে গেল। শুধুমাত্র এইটুকু মনে রাখলেই চলবে না, এর সঙ্গে জানতে হবে এর প্রত্যেকটার জার্নাল এন্ট্রি। কারণ জার্নাল এন্ট্রি যদি তোমরা জেনে থাকো,
জার্নাল এন্ট্রি যদি তোমরা বুঝতে পারো যে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, তাহলে এই পুরো হোল চ্যাপ্টারটা কিচ্ছু নেই চ্যাপ্টারটার মধ্যে, খালি একটু বোঝার ব্যাপার আছে। তাহলে কি বললাম, আশা রাখি বোঝা গেছে যে সমস্ত সমস্ত খরচ যেগুলি সেই প্রতিষ্ঠানের জন্য হয় সেগুলো ডেবিট দিকে বসে এবং এই অ্যাকাউন্টে ডেবিট দিকে বসে, এবং যেগুলি সেই প্রতিষ্ঠানের আয় সেগুলো বসে ক্রেডিট দিকে। আশা রাখি বোঝা গেছে। আচ্ছা, তাহলে এটা গেল এই পর্যন্ত, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন পর্যন্ত, শুধু অ্যাপ্রোপ্রিয়েশন পর্যন্ত গেল, এই নিয়মটা চলবে। এবার এইটা করার পর যে পার্টনার্সরা থাকবে তাদের একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে হয়, ক্যাপিটাল অথবা কারেন্ট, দুটো অ্যাকাউন্ট হয়, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে এইবার এইটা করার ক্ষেত্রে দু ধরনের নিয়ম হতে পারে, একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল মেথড আর একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল মেথড। স্থির মূলধন আর একটা পরিবর্তনশীল মূলধন, দুটোর মধ্যে যেটা বলবে সেটা করতে হবে। স্বাভাবিক বেশিরভাগ ক্ষেত্রেই ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটালটাই বলা থাকে। তো এই আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত এই দুটো ভাবে করা হয়, এইটুকু জেনে রাখো যে ফিক্সড ক্যাপিটাল আর একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ক্যাপিটাল, দুটো পদ্ধতিতে দুটো প্রসেসে করা হয়। এবার যদি বলা হয়, এবার একটা অঙ্ক দেখা যাক, অঙ্কটা যেখান থেকে আমরা ডিটেলসে বুঝতে পেরে যাবো। আশা রাখি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। যদি এইটুকুটা ক্লিয়ার হয়ে থাকে তাহলে কোনো ব্যাপার না, তাহলে বাদ বাকিটা ইজি। আচ্ছা, আমি অ্যাকাউন্টসে যেমন ছক করা হয়, প্রথমে ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট, আবার ডেট, পার্টিকুলার্স, জার্নাল ফোলিও, অ্যামাউন্ট, যেমন লেজারের ছক হয় সেরকম একটা ছক অ্যাকাউন্টসের করতে হবে। একই নিয়ম, সেই একই ছক, খালি ওপরে লেখা হবে যে ইন দ্য বুকস অফ ডট ডট, এটা হচ্ছে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাজ অ্যাট ক্লোজিং ডেট, যেটা থাকবে সেটা। এখানের ক্ষেত্রে যেমন দেওয়া আছে নেট প্রফিট অফ দ্য বিজনেস অফ ইয়ার এন্ডেড 31/12/19, ব্যাস, তাহলে এই ডেটটা হয়ে গেল। প্রথমে এইটা লিখে তারপর স্টার্ট করতে হবে। আর মাস্ট হচ্ছে এইটা ডেবিট আর এদিকে ক্রেডিট, ব্যাস এইটা হচ্ছে মাস্ট। এই অবধি গেল ছকটাকে সাজানো, তাহলেই অঙ্কটার মধ্যে পুরো নাম্বারটা পাওয়া যাবে, নাম্বারটা কাটার কোনো পজিশন থাকবে না। তো পরে এবার যাচ্ছে কি, প্রথম হচ্ছে দেখতে হবে যে নেট প্রফিটটা সেই বছরের মধ্যে কত ছিল, নেট প্রফিটটা সেটা আগে দেখতে হবে। তো নেট প্রফিটটা কত ছিল দেখা যাক। নেট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত আছে এবার দেখতে হবে টাকাটা। প্রফিট অ্যান্ড লস, এবার নিচে লিখতে হবে যে নেট প্রফিট ট্রান্সফার্ড, এর নিচেটাই লিখতে হবে। আমি জাস্ট হালতো করে জাস্ট দেখিয়ে যাচ্ছি যে নেট প্রফিট ট্রান্সফার্ড, এই কথাটা কিন্তু লিখতে হবে, এই কথাটা না লিখলে কিন্তু ভুল। নেট প্রফিট ট্রান্সফার্ড, নেট প্রফিট ট্রান্সফার্ড, এই কথাটা লিখতে হবে। কারণ পিএলএ যেটা আমাদের আসছে, মানে বেরোচ্ছে যে প্রফিট অথবা লসটা, নেট প্রফিট ট্রান্সফার, অথবা যদি লস হয় তাহলে নেট লস ট্রান্সফার, তা এই দুটোর মধ্যে যে কোনো একটা যেটা হবে সেটা লিখতে হবে এখানে। আশা রাখি বোঝা গেছে কথাটা এই পর্যন্ত। আচ্ছা, এবার আসছে টাকার অ্যামাউন্টে, টাকার ঘরটায় দেখা যাক। প্রথমে প্রফিট বলেছে কত হয়েছে, প্রফিটটা হচ্ছে নেট প্রফিট অফ দ্য বিজনেস ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/19 ওয়াজ 2,40,000। আচ্ছা, 2,40,000 টাকা, 2,40,000 টাকা, 1 2 3, 2,40,000 টাকা। আশা রাখি বোঝা গেছে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, প্রফিট যেটা থাকবে সেইটাকে এখানে লিখে দিতে হবে, যে প্রফিট, নেট প্রফিট অ্যান্ড লস ব্র্যাকেটে নেট প্রফিট ট্রান্সফার, এই কথাটা লিখতে হবে। ব্যাস, দিয়ে এখানে অ্যামাউন্টটা আমাদের বসিয়ে দিতে হবে। এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর এইবার এখানে কাজ শুরু হবে। 2 প্রথমে শুরু করতে হয় 2 দিয়ে, জানা আছে আশা রাখি। আচ্ছা, এবার 2 দেওয়ার পর কি করতে হবে,
প্রথম বলছে, প্রথমে যাই থাকুক না কেন, প্রথমে লিখতে হবে আগে এইটা, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। যদি থাকে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা আগে লিখতে হবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত বলছে? পার্টনার্স আর এন্টাইটেল টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল 12% পার অ্যানাম অন ওপেনিং ক্যাপিটাল। তাহলে ওপেনিং ক্যাপিটালে পাবে 12% করে। তাহলে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আশা রাখি বোঝা গেছে। তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি থাকে আগে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা তাহলে লিখে দিতে হবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল এবার কত আছে, কত আছে বলছি, ইন্টারেস্ট অন ক্যাপিটালটা তাহলে এবার পার মানে প্রত্যেকের কত করে আছে। ইন্টারেস্ট অন ক্যাপিটালটা এবার প্রত্যেকের কত করে আছে দেখতে হবে। প্রথম বলছে রমেশ সোমেশ দুজন আছে, তাহলে রমেশ আর শর্টে লিখছি, আর ইজ ইকুয়াল টু দিচ্ছি, বুঝে নিও একটু। আর ইজ ইকুয়াল টু কত আছে, আর এর ক্যাপিটাল আছে কত 2 লাখ, আর এর আছে 2,22,000, 2,20,000। তাহলে 2 লাখ ইন্টু 12%, 2 লাখ ইন্টু 12%। আচ্ছা, আর একটা আসবে এখানে, এরই আর একটা আছে কি সোমেশ যে আছে তার আসবে সোমেশ is equal to কত আছে 2,20,000, 2,20,000 2,20,000 ইন্টু 12%। এবার এই যে দুটো বসানো হলো, তাহলে 2 লাখ টাকার 12% মানে হচ্ছে 2 লাখের 12% মানে হচ্ছে 24,000 টাকা। 2 লাখের 12% মানে হচ্ছে 24,000 টাকা। বড্ড গ্যাপ হয়ে যাচ্ছে, তো প্রবলেম না এরকম ভাবে। আচ্ছা, 2 লাখের 20% মানে হচ্ছে 24,000। আচ্ছা, আর এদিকে হচ্ছে 2,20,000, 26,400। এইটা হলো এদের দুজনের ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ক্যাপিটালের উপর ইন্টারেস্ট যেটা এলো সেইটা হচ্ছে এটা। আশা কি বোঝা গেছে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কি করে বের করতে হবে। আচ্ছা, এবার পরেরটাই যাই। পরেরটাই হচ্ছে, পরেরটা যখন করব আচ্ছা, এবার পরেরটা কি বলছে 2, আবার 2 এবার কি আছে, এবার দ্য পার্টনার্স আর এন্টাইটেলড টু এ স্যালারি 2,500 ইচ পার মান্থ। তাহলে স্যালারি টু পার্টনার্স, এই জার্নাল এন্ট্রিগুলো আমি লাস্টে বলছি। পার্টনার্স, স্যালারি টু পার্টনার্স। এবার পার্টনার্সের ঘরে কত আসবে এবার বসাতে হবে এখানে। আচ্ছা, পার্টনার্সের ঘরে তাহলে কত আসছে, কে আছে, রমেশ আর সোমেশ। আর ইজ ইকুয়াল টু কত আসবে, আচ্ছা, রমেশ 2,500, 2,500 ইন্টু 12 মাসের যেহেতু সেই জন্য 12 হলো। আচ্ছা, এবার এদিকে আসবে
সমেশ সরি এ হচ্ছে 2500 ইন্টু 12, 2500 ইন্টু 12, এরও তাই। আচ্ছা 2500 ইন্টু 12, 2500 ইন্টু 12 মানে হচ্ছে 30,000 টাকা। 30,000 আর এদিকে এর হচ্ছে এরও তাই 30,000 সেটা কি বোঝা গেছে একটু এত পর্যন্ত? কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা এবার কি আসছে, রমেশ এন্টাইটেল টু এ কমিশন অফ 8,000 টাকা রমেশ একটা কমিশন পাবে। তাহলে জার্নাল এন্ট্রি কি, এখানে একটা জার্নাল এন্ট্রি, আচ্ছা ঠিক আছে জার্নাল এন্ট্রিটা লাস্টেই বলছি। কমিশন টু রমেশ, কারণ দেখো কমিশন কি না, কমিশন টু রমেশ কেন হলো, কারণ দেখো রমেশকে একটা কমিশন দিতে হচ্ছে, এটাও কিন্তু কোম্পানির কাছে একটা খরচা। স্যালারি টু পার্টনার্স এটাও কোম্পানির কাছে একটা খরচা, মানে কারবারের কাছে একটা খরচা, সরি কোম্পানি বলবো না, কারবারের কাছে একটা খরচা, যে পার্টনার্সদের একটা স্যালারি দিতে হবে, ইন পার্টনার্সদের মূলধনের ওপর তাকে সুদ দিতে হবে, এটাও একটা খরচা তার কাছে। তাহলে সেই জন্যে এগুলো কি করছে, ব্যাপারটা ঘটনা ঘটছে কি, যে যেটা প্রাপ্য, যার যেটা প্রাপ্য সেটা ওই পার্টনারশিপ ডিডে অর্থাৎ পার্টনারশিপ চুক্তিপত্রে সেটা লেখা থাকে, সেটা উল্লেখিত থাকে, সেই জন্যে তারা এগুলো পাচ্ছে। এটা যদি না লেখা থাকতো তাহলে তারা এটা পেতো না। কমিশন টু কি পাচ্ছে, কমিশনটা রমেশ একটা এস পড়েছে, কমিশন টু রমেশ কমিশন টু রমেশ কত আছে, 8,000। খুব ইজি চ্যাপ্টার, কমিশন টু রমেশ হলো। আচ্ছা এবার কি বলছে, 20% অফ নেট প্রফিট ইজ ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। কি বললো, যে প্রফিট যেটা আছে, নেট প্রফিট যেটা আছে, অর্থাৎ এই নেট প্রফিটটার 10%, এই নেট প্রফিটটার 10%, 20% of net profit is transferred to general reserve। তাহলে এর জেনারেল রিজার্ভটা তাহলে কত হচ্ছে, 2 জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ কত টাকা, 20%। কত 20%, নেট প্রফিটের 20%। নেট প্রফিট তাহলে কত আছে, 2,40,000 নেট প্রফিট আছে, ইন্টু কত পার্সেন্ট, 20% বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল। এবার এখানে তাহলে পার্সেন্টেজটা তাহলে কত এলো সেটা এবার দেখতে হবে। 2 লাখের 10 12 দুগুণে 24 দুগুণে 48, 48,000, 40,000 into 20% is equal to 48,000। अच्छा 48,000 ঠিক আছে, কমপ্লিট হয়ে গেল। এইটা গেল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা, এটা হয়ে গেল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস appropriation, profit and loss appropriation account। ব্যাস এটা গেল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এইবার এখানে আসবে জেড টানতে হবে, এখানে এবার টোটাল কত হচ্ছে দেখতে হবে, এখানে টোটাল কত হবে, যোগ বিয়োগ করলে যেটা হবে সেটা রেশিও যদি বলে দেওয়া থাকে, রেশিওটা এই যে রেশিও, এখানে কোনো রেশিও দেখো বলে দেওয়া নেই,
এই রেশিওটা যদি না বলে দেওয়া থাকে তাহলে 1932 না 2013 অ্যাকাউন্টিং আইন অনুযায়ী ওটাকে সমান অনুপাত ধরতে হবে, মানে ইকুয়ালি ভাগ হয়ে যাবে, সমানুপাতে ভাগ হয়ে যাবে। আচ্ছা 2 লাখ, তাহলে 2,40,000 থেকে এগুলো বাদ দিলে যেটা হবে দেখা যাক কত হয়। 2,40,000 থেকে এবার এটা বাদ দিতে হবে। যেটা হবে এবার ওখানে বসিয়ে দিতে হবে কত হবে। এবার দেখো এদিকটা বেশি আছে, তাহলে 2,40,000 240 তিনটে শূন্য বসে গেল, 2,40,000ই বসে যাবে। আর এদিকেও চলে যাবে, তাহলে 2,40,000ই চলে যাবে এদিকটা। 2,40,000 240 240। আচ্ছা এবার এইখানটাতে একটু খেয়াল করতে হবে কত টাকা তাহলে এবার ডিফারেন্সটা আসছে। এদিকটা কম হচ্ছে যেহেতু, তাহলে 2 পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, বলে এবার যে দুজন আছে, একটা হচ্ছে কি নাম বেশ নামটা হচ্ছে রমেশ, আর একটা হচ্ছে সোমেশ, সোমেশ ভালো কম্বিনেশন। রমেশ একটা, আর একটা আছে সোমেশ। রমেশ আর একটা সোমেশ। তাহলে এখান থেকে এই যে দিকটা বেশি হলো, যেমন বিয়োগ করা হয়, এটা থেকে এইগুলো সব বিয়োগ করতে হবে সব কটাকে। তাহলে বিয়োগ করা যায়, বিয়োগ করলে হচ্ছে 240 মাইনাস 48,000 মাইনাস 8,000 মাইনাস 60,000 মাইনাস 26,400 মাইনাস 24,000 হলো 73,600 এই টাকাটা কি হবে, এদের দুজনের মধ্যে এবার ভাগ হয়ে যাবে। 73,600 এই টাকাটা এবার দুভাগে ভাগ হয়ে যাবে, ইন্টু 1/2 একটা, আর এখানে এরও ঠিক সেম, ইন্টু আবারও বলছি এটা দুজনের মধ্যে কেন অনুপাত যদি না দেওয়া থাকে তাহলে এটা দুভাগে ভাগ হয়ে যাবে, মানে সমান অনুপাতে দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 73,600 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে 36,800।
36,800 উত্তর হবে। বসিয়ে দেওয়া যাক এখানে 36,800 একটা, আর সেম অ্যাজ এদিকেও তাই 36,800 দুটো বসিয়ে এবার ওভারঅল যদি করা হয় তাহলে বেরিয়ে যাবে, তাহলে কত বেরোবে 73,600, 73,600। নিচে একটা আন্ডারলাইন করে দিলেও হবে, কিংবা এরকম যদি রেখে দেওয়া তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। এটা গেল তাহলে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা গেল, এটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা তাহলে এটা হলো। তাহলে কি এবার জার্নাল এন্ট্রি, যেটা বলার আসল জিনিস সেটা হচ্ছে যে জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রিগুলো তাহলে কি হচ্ছে? জার্নাল এন্ট্রিগুলো হচ্ছে যে ইন্টারেস্ট অন ক্যাপিটালের জার্নাল এন্ট্রি তাহলে কি হলো, প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার্টনার্স ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তাহলে পার্টনার কে কে আছে, রমেশ আর একটা আছে সোমেশ। তাহলে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু রমেশ ক্যাপিটাল অ্যাকাউন্ট, সোমেশ ক্যাপিটাল অ্যাকাউন্ট। আসলে কি বোঝা গেল? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আর এখানে কি হচ্ছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স আছে, তাহলে ক্রেডিট হলে মানে কি হচ্ছে, বাই দিয়ে করা আছে, তার মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এদিকে থাকলে সেটা ডেবিট আর এটা ক্রেডিট জার্নাল এন্ট্রি করার সময়, কিন্তু যখন লেজার পোস্টিং করব তখন ডেবিটটা যেটা থাকবে সেটা ক্রেডিটের দিকে চলে আসবে, আর ক্রেডিটটা যেটা থাকবে সেটা ডেবিটের দিকে চলে আসবে, মানে টু লিখে এইটা চলে গেল। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। সেখানে একটা বলি যে জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভটা কি বলেছে অঙ্কটার মধ্যে যদি দেখা হয়, তাহলে এটা বলেছে যে 20% ইজ ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে এটা 20% অফ নেট প্রফিট। তাহলে নেট প্রফিট কত ছিল? নেট প্রফিট ছিল এখানে 240,000, তাহলে 240,000 20% মানে হচ্ছে 48,000। তাহলে 48,000, কিন্তু আমি যে প্রফর্মায় দেখিয়েছি ঠিক সেম প্রসেস করতে হবে। আর এখানে খালি একটা জাস্ট ছক হবে, আমি খালি ছকটা দেখাইনি, ছকটা টানতে হবে, ছকটা টানলে আর এই প্রফর্মাটা যদি করা হয় তাহলে এখানে এই অঙ্কটার মধ্যে থাকবে তাহলে 6। তোমরা তাহলে এখান থেকে 6 পেতে পারো যদি এই প্রফর্মা যদি তোমরা ফলো করো। আবারও বলছি, এই প্রফর্মার আমি যেমন লিখেছি এখানে শুধু ডেবিট ক্রেডিট এটা লিখলে হবে না, এখানে লিখতে হবে ইন দ্য বুকস অফ, যদি কোনো কোম্পানির নাম মানে কারবারি প্রতিষ্ঠানে যদি নাম থাকে তাহলে সেই নামটা ইন দ্য বুকস অফ অমুক কোম্পানি কিংবা অমুক লিমিটেড, যাই থাকুক না কেন। তারপর প্রফিট অ্যান্ড লস, ওই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অ্যাজ অ্যাট ক্লোজিং ডেট, এটা সবসময় ক্লোজিং ডেটে হবে। দিয়ে তারপর এখানে ডেবিট এখানে ক্রেডিট লিখে তারপর পার্টিকুলার ডেট পার্টিকুলার্স জার্নাল ফোলিও অ্যামাউন্ট, ডেট পার্টিকুলার্স জার্নাল ফোলিও অ্যামাউন্ট, দুটো ছক হবে। দিয়ে এই প্রফর্মাটা মানে এই যে ফরম্যাটটা আমি যেটা সাজিয়ে দিয়েছি এই ফরম্যাটটা যদি করা হয় তাহলে তোমরা ফুল মার্কসটাই পাবে। আজকে আপাতত এইটুকুই বোঝালাম। আশা রাখি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো আমি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি এবং তোমরা সেটা বুঝতেও পেরেছো। তাহলে যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে আবারও বলছি একটা লাইক করে দিও, পারলে এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাদেরকেও দেখতে সাহায্য করো। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, ততক্ষণে বাই। সাবধানে থাকবে আর বাইরে বেরোবে না, করোনার পরিস্থিতি আরও বাড়ছে।